কত পুলিশ সদস্যরা ছিল। আপনারা জানেন যাত্রাবাড়ি এলাকায় কি মেসাকার হয়েছে। কোটি কোটি টাকার সম্পদ বিনষ্টের সাথে যারা জড়িত আছে তাদেরকে 24 ঘন্টার ভিতরে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই। গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী স্বৈরাচার ও তাদের দোসররা নানা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে কঠোর নিরাপত্তায় আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সহ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সচিব ও নেতাদের। এরপর একে একে তাদের তোলা হয় আদালতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। গণতান্ত্রিকামী জনগণের আকাঙ্ক্ষা পূরণে এক বিশাল দায়িত্ব নিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। চ্যালেঞ্জ নয়, নির্বাচন কমিশনের দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছেন নতুন নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ইসি দায়বদ্ধ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একের পর এক পত্রিকা বন্ধ করেছেন, যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো, যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো। তো এই সমস্ত অপকর্ম ঢাকার জন্যই বিনা সুদে মিলবে 1 লাখ থেকে কোটি টাকার ঋণ, তবে তার আগে নিতে হবে শাহবাগে অবস্থান। এমনই প্রলোভন দেখিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো করার পরিকল্পনা। এই নিরাপদ সড়কের দাবিতে আপনারা দেখেছেন ঢাকাতে পুরো বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনগুলোর আজকে ফলশ্রুতিতেই আমাদের আবেদন ছিল এমন নিপীড়নের জায়গা কেউ সাহস করে দাঁড়িয়ে কথা বলবে বা তাদের নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়াবে সেটার কোনো সুযোগ ছিল না। কারণ প্রেস ক্লাবের ভিতরেই ফ্যাসিবাদের এমন থাবা এখানে তৈরি হয়েছে, অনেকেই যারা গণতন্ত্রের পক্ষে তারা মৃদুভাবে আমাদের সাথে কথা বলছেন, প্রকাশ্য কথা বলছেন না। দেখুন, যখন এই রকম আন্দোলন চলছে, মুগ্ধ মারা যাচ্ছে, আবু সাইদের সেই অদম্য সাহসী আত্মদান একের পর এক সারা বাংলাদেশ যখন প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে, তখনও দেখছি টক শোতে শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে, এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে, কি বলে যে একবারে প্রকাশ্য স্বৈরাচারী শেখ হাসিনার গুণগানকে তিনি তো ওদের সব কিছু মেনে নিয়েছেন। তার এরা করছে কি? নিশ্চয়ই তাদেরকে কেউ টাকা দিচ্ছে এবং টাকা দিয়ে তাদেরকে এই ভুল পথে পরিচালিত করছে। এই ধরনের মিথ্যাচার করে জনগণের একটি ন্যায়সঙ্গত আন্দোলন এবং এই ছোট বাচ্চাদের এই আন্দোলনকে, তাদের রক্তদানকে যারা কলুষিত করার চেষ্টা করেছে, তারা কি এক সভ্য মানুষ হতে পারে? তারা সভ্য মানুষ হতে পারে না। উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিনকে একবার বলা হয়েছিল যে আপনার দেশে মত প্রকাশের স্বাধীনতা কেমন? তো বলেছে মত প্রকাশ করা যায়, কিন্তু মত প্রকাশের পরে তার স্বাধীনতা থাকবে কিনা এটা আমি বলতে পারছি না। এটা ইদি আমিন উত্তর দিয়েছিলেন সাংবাদিকদেরকে। ঠিক একই রকম পরিস্থিতি, একই রকম আপনার পরিবেশ তৈরি করেছিলেন, সেটি হলেন শেখ হাসিনা। তিনি অনেক টেলিভিশন ছিল, সব কিছুই ছিল, কিন্তু বাকশালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন, সেটা হচ্ছে থাকবে সব কিছু, কিন্তু কথা বলবে একজন এবং একজনের কথাই প্রচার করা হবে। এইটাই ছিল তার মূল লক্ষ্য এবং সেইভাবেই তিনি কাজ করেছেন। ৭৫-এর বাকশালকে নতুন রঙে, নতুন ঢঙে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। বন্ধুরা আমার, এটা করেছেন এই জন্যই, তার এই দোর্দণ্ড প্রতাপ এই জন্যই জারি করেছেন যে প্রথম একজন স্বৈরাচারী, একজন ডিক্টেটর, একজন ফ্যাসিস্ট নাৎসির টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র এবং সাংবাদিক। আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয়, প্রথম এখানে তারা আক্রমণ করে। অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন, অনেক সাংবাদিক না খেয়ে থেকেছেন, অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের অসহায় অবস্থা। একের পর এক পত্রিকা বন্ধ করেছেন, যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো, যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো, সেগুলোকে বন্ধ করেছেন। আর যেগুলো বন্ধ করতে পারেননি বা বন্ধ করেননি, সেগুলো সবসময় আমাদেরকে চিফ রিপোর্টার, তারপরে নিউজ এডিটরটা বলেছেন ভাই আপনাদের বক্তব্য কী ছাপাবো, বারবার গোয়েন্দা দপ্তর থেকে আমাদেরকে টেলিফোন করে, সন্ধ্যার পরেই আমাদেরকে টেলিফোন করে যে এই সংবাদ যাবে, এই সংবাদ যাবে না। কারণ এইভাবেই নিয়ন্ত্রণ করতে হয়েছে, এইভাবেই বাংলাদেশের টাকা যে তারা পাচার করবে, তারা যে হরিলুট করবে, তারা বাংলাদেশ ব্যাংককে নিঃশেষ করে দেবে, সোনালী ব্যাংককে নিঃশেষ করে দেবে। তো এই সমস্ত অপকর্ম ঢাকার জন্যই তাদেরকে টার্গেট করতে হয় গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে। শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। গণতান্ত্রিকামী জনগণের আকাঙ্ক্ষা পূরণে এক বিশাল দায়িত্ব নিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশ বর্তমান প্রজন্মকে দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে যায় না। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। বিতাড়িত স্বৈরাচারের পলানের পর
গণতান্ত্রিক জনগণের আকাঙ্ক্ষা পূরণে এক বিশাল দায়িত্ব নিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে, যা এর ভিতরে অনেক বক্তা তাদের বক্তব্য এরই ভিতরে তুলে ধরেছেন। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পলাতক মাফিয়া সরকার গত ১.৫ দশকে বিএনপি সহ বিভিন্ন দল ও মতের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, শত শত নেতাকর্মীকে গুম অপহরণ করেছিল। বিএনপির ৫০ লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় ১.৫ লক্ষ মামলা দিয়েছিল। লক্ষ লক্ষ নেতাকর্মী, বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া হয়েছিলেন বিনা কারণে, বিনা অপরাধে। মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে ৫ বছরও বেশি সময় কারাবন্দী করে রাখা হয়েছিল। পলাতক স্বৈরাচারের নির্দেশে শুধু জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে কমপক্ষে ২,০০০ ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে, কমপক্ষে ৩০,০০০ মানুষকে করা হয়েছে আহত। এর বাইরেও যারা শহীদ হয়েছেন বা হতাহত হয়েছেন, হয়তো তারা সরাসরি বিএনপির কর্মী নন, তবে অবশ্যই তারা বাংলাদেশের পক্ষের শক্তির সাহসী প্রাণ। তারা ছিলেন আমাদেরই কারো সন্তান, আমাদেরই কারো ভাই, কারো বন্ধু, কারো সহকর্মী কিংবা স্বজন। এমন হাজারো হতাহত ছাত্র জনতার আত্মত্যাগের বন্ধনে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সুতরাং আমরা যারা বেঁচে আছি, শহীদদের আকাঙ্ক্ষার একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম। আজ ঢাকায় কয়েকটা ঘটনা ঘটছে যেগুলো নিয়ে একটু সিরিয়াসলি আলোচনা করা দরকার, এবং এগুলো দেখে আমাদের খুব স্পষ্টভাবে মনে হতেই পারে যে বাংলাদেশকে বা এই সরকারকে ডিস্টেবিলাইজ করার সিরিয়াস পরিকল্পনা হচ্ছে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা। সেটা আমরা একসাথে যদি করি তাহলে মনে হতে পারে যে সরকারকে কোনো একটা কিছু করতে বাধ্য করা। যেমন ধরুন, আমি আগেও বলেছি যে জরুরি অবস্থা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা সেটা খেয়াল করি। আমি আজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই এই ভিডিওতে, সেটা হচ্ছে একটা সংগঠন, এমন একটা কিছু মানুষজনকে বলেছে এবং তারা কয়েক হাজার মানুষকে ঢাকায় নিয়ে আসতে পেরেছে এই লোভ দেখিয়ে যে বিনা সুদে তারা লক্ষ থেকে কয়েক লক্ষ টাকা, ১ থেকে কয়েক লক্ষ টাকা ঋণ পেতে পারে। আমি আসবো সেই জায়গায়। এছাড়াও আরো কয়েকটা ঘটনা দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের। আজও ঢাকার বিভিন্ন জায়গায় অটোরিকশার শ্রমিকরা, চালকরা অবরোধ করেছেন। কোনো কোনো জায়গায় সরে গেছে, কোনো কোনো জায়গায় সরেননি, সেটা আছে। গতকাল দুটো কলেজের মধ্যে, কি যেন, মোল্লা কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ, আজকে সেটা আবার আরো এক্সটেন্সিভ হয়েছে। এটা হচ্ছে এরকম ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সেটা হলো মোল্লা কলেজ, কবি নজরুল এবং সোহরাওয়ার্দী শিক্ষার্থীদের সাথে একযোগে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে, ভীষণ সংঘর্ষ সেটা চলছে। গতকাল আমরা জানি একটা মৃত্যুকে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটেছে, হসপিটালে মৃত্যুকে কেন্দ্র করে। এছাড়াও আজ গতকাল প্রথম আলোর সামনে যা ঘটেছে সেটার প্রতিবাদে কারওয়ান বাজারমুখী লং মার্চ ডাকা হয়েছে। লং মার্চ ঠিক লং মার্চ এভাবে বলা হয়নি, কিন্তু কারওয়ান বাজারমুখী অভিযাত্রা করার কথা বলা হচ্ছে। যদিও তারা লং মার্চ বলেছে, তারা শাহবাগ থেকে কারওয়ান বাজারে আসবেন। আমি সকালের ভিডিওতেই বলেছি, প্রথম আলো, ডেইলি স্টারকে কেন্দ্র করে একটা পরিকল্পনা হচ্ছে, কেন্দ্র করে যা করা হচ্ছে একটা পরিকল্পনার অংশ। এটাই মূল বিষয় না, এটা আরেকটা পরিকল্পনা। বাংলাদেশের সেকুলার লিবারাল একটা চেহারা, সেটাকে শেষ করে দিয়ে বাংলাদেশ উগ্রবাদী, জঙ্গিবাদীদের হাতে চলে যাচ্ছে। সেই ন্যারেটিভ এস্টাবলিশমেন্টের চেষ্টা হয়েছে, সাথে অন্য কেওসগুলো আছে, সাথে এই কেওস আছে। সরকারকে আরও বেশি চাপে ফেলা হচ্ছে এটা দিয়ে। কিন্তু যে জিনিসটা নিয়ে আমি আরও একটু কথা বলতে চাই, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঢাকায় আজ যারা আসলেন, আমরা নিশ্চয়ই এর মধ্যে দেখেছি, মিডিয়াতে এসছে, বেশ কিছু মানুষজন বলছেন তাদেরকে ঢাকায় চলে আসা বাসের সাথে অনেক টিভি কথা বলেছে, আমি সেটা দেখলাম। ওখানকার যারা বাসে করে এসছেন, বাসের ভিতরে ঢুকেছেন, বাস থেকে নেমেছেন শাহবাগে, ঢাকা ইউনিভার্সিটি এলাকায় কাল রাত থেকেই এ ধরনের মানুষজন এসে অবস্থান নিচ্ছে, সেটাও আমরা দেখেছি। খুবই মর্মান্তিক কথা হচ্ছে, আমাদের দেশের মানুষ, তাদের অবস্থা এতটাই দুঃখজনক, খারাপ যে ১ লক্ষ টাকা দেয়া হবে না, ১ লক্ষ টাকা ঋণ দেয়া হবে বিনা সুদে, এটা বলেই মানুষকে নিয়ে এরকম খেলা যায়। একটা লিফলেট পাওয়া গেছে তাদের হাতে, এখানে
এক ভদ্রলোক মুস্তাফা আমিন, এই ভদ্রলোক আমি দেখেছি মাঝে মাঝেই এটা সেটা করেন। অহিংস গণ অভ্যুত্থান নামক একটা তার সংগঠন আছে। এখানে বলা হচ্ছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে 25 নভেম্বর 2024 সোমবার সকাল 10টায় ঢাকা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিনা সুদে বিনা জামানতে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। 1 লক্ষ থেকে 1 কোটি টাকা বিনা জামানতে বিনা সুদে জনগণকে টাকা দেওয়া হবে, মানে বিনা জামানতে 1 কোটি টাকা পর্যন্ত দেওয়া হবে। মানে এই ভদ্রলোক অহিংস গণ অভ্যুত্থানের কথা বলছেন, ভালো, অহিংস গণ অভ্যুত্থান করুন, কিন্তু বাটপাড়ির মাধ্যমে তথাকথিত গণ অভ্যুত্থান করা যায় কিনা আমি জানি। বাটপাড় দিয়ে আসলে গণ অভ্যুত্থান করা যায় না, এটা একটা বাটপাড়ি ছিল স্পষ্টত। কিন্তু কথা যেটা সবচেয়ে জরুরি, যে ঘটনাগুলো স্পন্টেনিয়াসলি ঘটে, যেমন কলেজের মধ্যে যে মারামারি হঠাৎ করে ঘটেছে, হঠাৎ করে আবার সেটা কন্টিনিউ করছে। প্রথম আলোর এটা হঠাৎ করেছিল, একটা ডাক দেওয়া হয়েছিল, জানা গিয়েছিল ঠিক আছে তারা এক ধরনের প্রতিবাদ করতে যাচ্ছেন, পুলিশ সেখানে ছিল, যখন বাড়াবাড়ির দিকে গেছে পুলিশ এবং মিলিটারি একসাথে অ্যাকশন নিয়েছেন। ঠিক আছে, এগুলো এরকম। অটোরিকশার ঘোষণা সরকার দিয়েছে, যদি আমি বলেছি অটোরিকশা নিয়ে এই ক্রাইসিসের সময় সরকার ক্রাইসিস ঢেকে আনার কোনো দরকার ছিল না, বাট দে ডিড ইট, সেটাও সরিয়ে রাখলাম। কিন্তু একটা মানুষ এরকম একটা তথাকথিত সংগঠনের পক্ষ থেকে এইরকম লিফলেট নিয়মিতভাবে বিলি করা হচ্ছে, নিয়মিতভাবে লিফলেট বিলি করা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জেলায়। এবং আমরা বুঝতে পারি যে এই লিফলেট দিলেই হবে না, এদেরকে কাউন্সেলিং করতে হয়েছে। তারা যদি আসে তাহলে তারা টাকা পাবে, কত পাবে, কিভাবে পাবে, কারা দেবে। কারণ আমি অনেকে বলতে শুনেছি ডক্টর ইউনূসের ব্যাংক থেকে টাকা দেওয়া হবে বলে কাউকে কাউকে বলেছেন। আমাদের গ্রামের সহজ সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, অসচেতন মানুষ, তাদেরকে যাতা বলা হয়েছে। কিন্তু জরুরি কথা হচ্ছে যে লিফলেটটা দেওয়া হলো, এই যে মানুষের সাথে যোগাযোগ করা হলো, মানুষকে ভুল বোঝানো হলো, মিথ্যে কথা বলা হলো। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আসলে কি করেছিল? আমাদের মিলিটারি গোয়েন্দা সংস্থা আছে, জাতীয় গোয়েন্দা সংস্থা আছে, আমাদের পুলিশের গোয়েন্দা সংস্থা আছে, কেউ কিছু করলো না। খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, গতকাল আমি সন্ধ্যা থেকেই, বিকেলের পর থেকেই টু বি স্পেসিফিক, সামাজিক মাধ্যমে অনেককে স্ট্যাটাস দিতে দেখেছি, যারা অন্যদের স্ট্যাটাস শেয়ার করেছেন, যেখানে বাসে মানুষ উঠছে, এই দাবিতে তারা ঢাকা যাচ্ছে, এসব লিখে স্ট্যাটাস দিচ্ছেন। মানে আমাদের ফেসবুকের কমিউনিটি, আমাদের নেটিজেনরা সব জেনে যায়, কিন্তু এদেশের গোয়েন্দা সংস্থা সব জানে না, কিংবা জেনেও না জানার ভান করে, জেনেও তারা চুপ থাকেন, সম্ভাবনা আছে। আমি বেশ কিছু ঘটনায়, আমি গার্মেন্টের ক্ষেত্রে যখন ক্রমাগত একটার পর একটা ঘটনা ঘটছে, একটার পর একটা সংকট হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, কখনোই আমি দেখিনি যে আগাম কোনো ব্যবস্থা নেওয়া। কোন কারখানায় মজুরি বাকি আছে সেখানে আগাম প্রস্তুতি নেওয়া, আগাম সেটার ব্যবস্থা নেওয়া, কিচ্ছু কখনো দেখিনি। সরকার কি গোয়েন্দা সংস্থা সাহায্য চাইছে না? গোয়েন্দা সংস্থা কি সরকারকে সাহায্য করছে না? নানান প্রশ্ন আছে। এই ঘটনাটা অহিংস গণ অভ্যুত্থান তথাকথিত এই সংগঠনের নামে যা আজ হয়েছে, এটার শুধু এই একটা কারণ যথেষ্ট, প্রধান গোয়েন্দা সংস্থাগুলোর চিফদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া, যে কোনো গোয়েন্দা সংস্থার, এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। এই একটা খবর যদি দিয়ে ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে কিসের গোয়েন্দা সংস্থা? এগুলো পুষছি কেন আমরা? জনগণের টাকা এগুলো পোষার প্রয়োজনটা কি? আবার এটাও হতে পারে সরকার ব্যবস্থা নিক, কিন্তু সরকারের সতর্ক থাকা দরকার। পরিস্থিতি এমন তৈরি করা হচ্ছে, আমি এর আগে একদিন একটা ভিডিও করেছি, ছাত্ররাও মাঝে মাঝে অপ্রয়োজনে কতগুলো ইস্যুতে মাঠে নামছে এবং যা করছে তাতে মনে হয় একটা জরুরি অবস্থা তৈরি, কিংবা আরো ভয়ঙ্কর, কেউ কেউ মনে করছেন একটা সামরিক ইন্টারভেনশন, সরাসরি একটা সামরিক শাসন আনার পায়তারা হচ্ছে কিনা, এই আলাপটাকেও রুল আউট করা উচিত হবে না আমাদের। জনগণ, আমরা প্রথম দিন থেকে একটা কথা বলেছি, বাংলাদেশের সামরিক শাসন এদেশের মানুষজন পছন্দ করবে না। সুতরাং সরকারটা যেভাবে আছে সেভাবে চলা এবং নির্বাচন দেয়। আরেকটা সরকারের মনে রাখা দরকার, তারা যদি সামালিয়ে দিতে না পারেন তাহলে তাদের আসলে ক্ষমতায় তারা দীর্ঘ সময় থাকবেন, অনেক কিছু করবেন, সংস্কার করবেন, এগুলো ঠিক না। আমি বহুবার বলেছি, ক্ষুধার পেটে আরেকটা বিশৃঙ্খল দেশে বসে বিশৃঙ্খলতার মধ্যে, উচ্ছৃঙ্খলতার মধ্যে পড়ে থাকা মানুষ সংস্কার আসলে বুঝতে চাইবে না। সুতরাং এই সার্ভিসগুলো যদি সরকার এনশিওর করতে না পারে, সরকারের ক্ষমতায় থাকার লেজিটিমেসি ক্রমাগত কমতে থাকবে। আমি জানি না সরকার এটা কিভাবে ভাবছে কিনা। সংস্কার আগে না নির্বাচন আগে, এমন প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, কেবল একটি নির্বাচনের জন্যই গণ অভ্যুত্থান হয়নি, এটি যেমন এক ধরনের বাস্তবতা, অপরদিকে গত 1.5 দশকের আরেকটি নির্মমতা বাস্তবতা ছিল জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠনের মধ্য দিয়ে পলাতক স্বৈরাচার দেশের ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিলেন, জনগণকে তাদের সব রাজনৈতিক ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। এই কারণে গণতান্ত্রিক ও রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন UDIUJ বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কথা বলেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন। সংস্কার আগে না নির্বাচন আগে, এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি কোনো বিরোধ নেই। সংস্কার আগেই না নির্বাচন আগে, যারা এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা লিপ্ত রয়েছে তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। তারেক রহমান আরও বলেন, বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। সরকার কিংবা সরকারের বাইরে সবার মনে রাখা দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃত গুণগত উত্তরণ ছাড়াই পুঁজিগত সংস্কার অনেকটাই অকার্যকর। সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্যদিনের দুর্দশা ও লাঘবের ব্যবস্থা করার দরকার, নইলে সংস্কার কার্যক্রমে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার, এই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। একই সঙ্গে পলাতক স্বৈরাচার ও তার দোসররা যাতে রাজনীতিতে আর পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এই জন্য যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে আমরা মনে করি। এই ধরনের পলাতক মাফিয়াদের পুনর্বাসন ঠেকাতে আদালতে তাদের বিচারের মুখোমুখি করার প্রয়োজন। অপরদিকে তাদের অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচার ও প্রত্যাখ্যান হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। যদি আমরা এই দুইয়ের সমন্বয় ঘটাতে পারি, আমি দৃষ্টিভাবে বিশ্বাস করি বিতাড়িত অপশক্তি ও বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলতে দাঁড়াতে সক্ষম হবে না। তারেক রহমান আরও বলেন, খুনি স্বৈরাচারী রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপসংগঠিত করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতার প্রয়োজন। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেও জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতার প্রয়োগ করে পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। এই কারণে বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। তারেক রহমান বলেন, 1975 সালে 7ই নভেম্বর আগের স্বাধীনতা উত্তর বাংলাদেশে কিংবা 2024 সালের 5ই আগস্টের আগে দেয়ার শতকের বাংলাদেশের বর্তমান প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ স্বাধীনতা একসঙ্গে যায় না। আওয়ামী লীগের আর গণতন্ত্র একে অপরের শত্রু। অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র বা ব্যক্তিগত স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ, সাংবাদিকতায় ব্যস্ত নিষ্ঠাতার বজায় রাখার প্রয়োজনে উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা দেখেছি ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমের প্রতিটি শাখায় অধিকাংশ ক্ষেত্রে ব্যস্ত নির্দিষ্টার প্রায় হারিয়ে গিয়েছিল। লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী কিংবা যে কোনো মানুষের মধ্যে যে কোনো বিষয়ে যে কোনো ইস্যুতে দ্বিমত, বিভিন্ন মত থাকতেই পারে। একটি গণতান্ত্রিক সংস্কৃত সৌন্দর্য, কিন্তু বিভিন্ন মত অথবা দ্বিমতকে শত্রুতা কিংবা লিলজ্জ দোলাদলিতে পরিণত করলেও এই কি পরিণত হতে পারে গত 1.5 দশকে দেশের জনগণ তা হাতে নাতে টের পেয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, পলাতক স্বৈরাচারের সঙ্গে তার অবৈধ মন্ত্রী, এমপি, বুদ্ধিজীবী বা বিচারপতি, বায়তুল মোকাররমের খতিব, প্রেস ক্লাবের সভাপতি বা সাধারণ সম্পাদক কিংবা কর্তৃপক্ষ সাংবাদিকদের পলায়নের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে অবৈধ রাষ্ট্র শক্তি নয়, বরং শেষ পর্যন্ত জনগণের রায়ই কিন্তু চূড়ান্ত। আমরা এমন রাষ্ট্র চাই যেখানে বাক স্বাধীনতা থাকবে, নিশ্চয়তা থাকবে। এমন মন্তব্য করে তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কার 31 দফার প্রস্তাবে কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপির অপস্থাপিত সংস্কার প্রস্তাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিদের নিয়ে একটি মিডিয়া কমিশনের কথা বলা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। আমরা এমন একটি রাষ্ট্র সমাজ বিনিময়ের কাজ করছি যেখানে সাগররুহীন বিচারের ব্যাপারে রাষ্ট্র উদাসীহীন থাকবে না, নিশ্চিত থাকবে না। মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা, এই লক্ষ্যে অর্জন আপনাদের সবার সহযোগিতা চাই। ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে দিদারুল আলম ও সাইদ খানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন, জেড যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদুল ইসলাম চৌধুরী, মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি MM আব্দুল্লাহ,
বর্তমান মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন, সবুজ ইউনিয়নের সাবেক নেতা MA আজিজ, আব্দুল হাই শিকদার, এলাহি, দেওয়াজ খান, বারেক হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান, ডিউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সহসভাপতি রাশেদুল হক প্রমুখ ও আরো অনেকেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।